আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে উচ্চতর গণিতের প্রথম পত্র বইয়ের ফার্স্ট চ্যাপ্টারটা ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। তো দেখো, এই যে পার্টটা আছে ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন, আমরা অনেকেই এটা করি যে এই ক্লাসিফিকেশন মানে সংজ্ঞা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি প্রথমের দিকে। এগুলো অ্যাভয়েড করে একদম ডিরেক্ট ম্যাথে চলে যায়, কিন্তু আসলে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের এমসিকিউ যেগুলো হয় সেখানে এই অংশটা থেকেই তুমি বেশিরভাগ মানে 50% এমসিকিউ পেয়ে যাবো। মানে এই পার্টটুকু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তো এটা আমাদের জানতে হবে। আর ম্যাথ সলভ করার ক্ষেত্রে অবশ্যই কোনটা কোন ধরনের ম্যাট্রিক্স এটা তো আমাদের অবশ্যই জানতে হবে, নাহলে আমরা ম্যাথ কীভাবে সলভ করব। তো চলো শুরু করি। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হলো সংখ্যা বা চলক ও রাশির সাজানো একটি আয়তাকার টেবিল, যেখানে উপাদানগুলো সারি আর হচ্ছে স্তম্ভ আকারে লেখা হয়। তো এর অর্থ কী? ধরো এই এটাকে আমরা একটা ম্যাট্রিক্স বলতে পারবো। ম্যাট্রিক্স সাধারণত এই উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট রাখা হয়, ফার্স্ট ব্র্যাকেট আর হচ্ছে থার্ড ব্র্যাকেটে। আচ্ছা, এই থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে ধরো কিছু সংজ্ঞাও থাকতে পারে, চলকও থাকতে পারে, তার মানে 1 2 3 এভাবেও থাকতে পারে, এক্স ওয়াই জেড, এরপরে হচ্ছে 4 ওয়াই ডাব্লু। এটা একটা ম্যাট্রিক্স। এখানে দেখো, এই যে এটা হচ্ছে ম্যাট্রিক্সের সারি, আর এটা হচ্ছে ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ খাড়া খাড়া অংশগুলো হচ্ছে কলাম, এই সবুজ কালির অংশগুলো হচ্ছে কলাম। আর এই দিক বরাবর যেটা আছে, এই লাইনটা একটা সারি, এই লাইনটা একটা সারি। তো এটাই হচ্ছে ম্যাট্রিক্স, এভাবে সাজানো থাকবে। এখন এখানে একটা জিনিস বলো, যে যদি কোনো রাশিকে এমটি সারি এবং এনটি স্তম্ভ বা কলামে সাজানো হয়, তখন তাকে এম ক্রস এন ম্যাট্রিক্স বলে। এর মানে কি? যেমন এই ম্যাট্রিক্সটাকে আমি সাজাইছি, এখানে দেখো সারি কয়টা, এখানে সারি হচ্ছে 1 2 3, তিনটা সারি। তার মানে এখানে এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে 3 ক্রস কলামের সংখ্যা কয়টা, কলামের সংখ্যা হচ্ছে 1 2 3। তাহলে এটাকে এইভাবে লেখা থাকবে, অর্থাৎ এ হচ্ছে 3 ক্রস 3। এটাকে বলা হয় ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায়। আচ্ছা, এরপরে আচ্ছা, এটা তো এখানে এখানে দেওয়া আছে যে ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায় কাকে বলে, একটু আগেই দেখলা। যেমন আমি যদি এবার তোমাকে একটা ম্যাট্রিক্স দেই, এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপাদান বা ভুক্তিগুলো কি এখানে দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 এক্স ওয়াই জেড জেড। তো এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের দেখো, এই যে প্রত্যেকটা উপাদানকে এক একটা ভুক্তি বলা হবে, এই প্রত্যেকটাই কিন্তু এই ম্যাট্রিক্সের এক একটা ভুক্তি বা উপাদান। তো এই ম্যাট্রিক্সের ক্রম কত এটা জিজ্ঞেস করতে পারে। ম্যাট্রিক্সের ক্রম কত? দেখো এখানে প্রথমে সারি 1 2 3, তিনটে সারি, তার মানে এখানে সারির সংখ্যা হচ্ছে 3। আর কলামের সংখ্যা কয়টা? কলামের সংখ্যা হচ্ছে 1 2 3 4, চারটা কলাম। তাহলে আমি এখানে বসাতে পারি 4। কোনো একটা ম্যাট্রিক্স এ, এটা যদি এম ক্রস এন থাকে, তার মানে কি ওই ম্যাট্রিক্সে এম সংখ্যক সারি থাকবে, ঠিক যেমনটা এখানে তিনটা সারি ছিল 1 2 3। এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি হবে? একইভাবে এম সংখ্যক সারি থাকবে। আর কলাম কয়টা থাকবে? কলাম থাকবে এন সংখ্যক। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছি। তাহলে ম্যাট্রিক্সের ক্রম কি? ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায় হচ্ছে তার ওই ম্যাট্রিক্সে কয়টা সারি আছে এবং কয়টা কলাম আছে, এটা আমরা ওই ক্রমের সাহায্যে জানতে পারি। এটাই মূলত ক্রম। আয়তাকার ম্যাট্রিক্স। তো আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলে? নাম শুনে বুঝতে পারতেছো, যে ম্যাট্রিক্সটার সারি আর কলামের সংখ্যা সমান থাকবে না, অর্থাৎ অসমান থাকবে, সেটাই হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। যেমন এই একটা যদি ম্যাট্রিক্স নিলাম আমি, ধরো এই ম্যাট্রিক্সে 1 2 3 4, এটা কি আয়তাকার ম্যাট্রিক্স বলা যাবে? না, এটা কিন্তু আয়তাকার ম্যাট্রিক্স বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ দেখো এখানে সারি আছে দুইটা, একইভাবে কলামও আছে দুইটা, তাহলে এটা বলা যাবে না। এখানে প্রথমেই বলে দিয়েছে যে সারি আর কলামের সংখ্যা এটা অসমান হতে হবে। তাহলে এক্সাম্পল হিসেবে আমরা কি নিতে পারি? এক্সাম্পল হিসেবে এ একটা আয়তাকার ম্যাট্রিক্স, যেটা হতে হবে এরকম থাকতে হবে 1 2 3 4 5 6। হ্যাঁ, এটা কিন্তু একটা আয়তাকার ম্যাট্রিক্স। কিভাবে দেখো, এটা সারি আছে মাত্র দুইটা, কিন্তু কলাম আছে তিনটা, এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। আবার একইভাবে এ ইকুয়াল টু যদি এরকম হয় 1 2 3 4 5 6, এটাও একটা আয়তাকার ম্যাট্রিক্স বলা যাবে। কারণ কি দেখো, এখানে সারি আর কলামের সংখ্যা সমান নয়,
যেমন এখানে সারির সংখ্যা আছে 3টা, কলামের সংখ্যা আছে মাত্র 2টা। একইভাবে তোমরা এখান থেকে বলতে পারো যে ম্যাট্রিক্সের ক্রমটা কত। যেমন এই ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স, এটার ক্রম হবে 2টা আছে সারি, তাহলে 2 ক্রস কলাম আছে 3টা। এই ম্যাট্রিক্সের সারি কয়টা? 3টা, কলাম আছে কয়টা? 2টা, তাহলে ক্রম 3 ক্রস 2। এরপরে বলছে বর্গ ম্যাট্রিক্স, একই জিনিস। তাহলে বর্গ ম্যাট্রিক্স কী হবে? সারি আর কলামের সংখ্যা সমান হবে। তাহলে বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি আর কলামের সংখ্যা হবে সমান, সারি আর কলামের সংখ্যা হবে সমান। এক্সাম্পল হিসেবে নিতে পারি আমরা যে এ একটা ম্যাট্রিক্স 1 2 3 এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ, এটা কিন্তু একটা বর্গাকার ম্যাট্রিক্স। কারণ দেখো এখানে সারির সংখ্যা 3টা, কলামের সংখ্যাও 3টা, সারি আর কলামের সংখ্যা সমান, তাই এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এরপরে বলছে যে একটি সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স, কি একটি সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে সারি ম্যাট্রিক্স বা সারি ভেক্টর বলা হয়। ম্যাট্রিক্স আর ভেক্টর একই জিনিস। আবার একটি কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে কলাম ম্যাট্রিক্স বলা হয়। এর জিনিসটা কি? ধরো সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্সটা হলো এরকম যে তার একটাই মাত্র সারি থাকবে। যেমন এই ম্যাট্রিক্সকে সারি বলতে পারবো যদি তার কলামের সংখ্যা একটাই থাকে, 1 2 3, এটা একটা সারি ম্যাট্রিক্স। এখন কলাম ম্যাট্রিক্স কি হবে? তাহলে কলাম ম্যাট্রিক্স, এটা বি ধরলাম, এখানে কলাম থাকবে একটাই, সারি যত ইচ্ছা থাকতে পারে, 1 2 3। দেখো এটা একটা কলাম ম্যাট্রিক্স। এখন একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কাকে বলে? আচ্ছা দেখো, একটা ম্যাট্রিক্সের কিন্তু বিভিন্ন রকমের ভুক্তি থাকে, তাই না? অর্থাৎ অনেকগুলো ভুক্তি থাকতে পারে। যেমন এই একটা ম্যাট্রিক্স নিলাম, ধরো এই এ ম্যাট্রিক্সের, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 3/3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, 3/3, তার মানে 3টা সারি 3টা কলাম থাকবে। এখন এখানে একটা উপাদান থাকবে, এই উপাদানকে বলা হবে আই জে। প্রত্যেকটা উপাদানকে আই জে দ্বারা প্রকাশ করা হয়। এই আই জে জিনিসটা কি এটা আমি বলে দিচ্ছি। এই ম্যাট্রিক্সের সাধারণ যে উপাদান ভুক্তি, সেটাকে এ আই জে দ্বারা প্রকাশ করা হয়। এখন এই আই জে জিনিসটা কি এটা আমাদের জানতে হবে। ধরো আমি এটাকে মিশিয়ে দিলাম, এখানে একটা উপাদান লিখলাম এ, এখানে একটা উপাদান লিখলাম এ, এখানে একটা উপাদান এ। একইভাবে আমি সবগুলো উপাদানকে এ দ্বারা ডিনোট করলাম। দেখো এ আই জে, এটার অর্থ হচ্ছে এই আইটা ডিনোট করে কি, যে এই এ এটা কত নাম্বার সারি, কত নাম্বার সারিতে আছে। আর যেটা ডিনোট করে এই উপাদানটা কত নাম্বার কলামে আছে। এখন খেয়াল করো, এই যে প্রথম উপাদানটা এটা কয় নাম্বার সারিতে আছে? দেখো এটা প্রথম সারিতে আছে, তাহলে আমি এখানে দেবো হচ্ছে 1, অর্থাৎ আয়ের মান এক্ষেত্রে 1। এরপরে এটা কত নাম্বার কলামে আছে? এটা কিন্তু প্রথম কলামে আছে, তাহলে জের মানটাও হবে 1। একইভাবে এই A2 এটা কত নাম্বার সারিতে আছে? 1। এই এ এটাও প্রথম সারিতে আছে, তার মানে আমি দিতে পারি যে এটার সারি 1, এটার সারি 1। একইভাবে দেখো এই যে এই লাইন বরাবর যে ভুক্তিগুলো আছে এরা কিন্তু দ্বিতীয় সারিতে আছে, তাই আয়ের মান কত হবে? 1। 2 2 2, এটাও 2, এটা 3তে আছে তাই 3তে দিলাম, 3 3, 3 নাম্বার সারি। এবার খেয়াল করো যে এটা একটা কলাম, এই কলামটা কি প্রথম কলাম, তো এখানে কি এই যদি এটা বের করি যে এটা কত নাম্বার কলামে আছে? প্রথম কলামে, এটাও প্রথম কলামে, এটাও প্রথম কলামে, তার মানে 3টার ক্ষেত্রে জে এর মান হবে 1। একইভাবে এটা হবে দ্বিতীয় কলামে যেহেতু, তাই 2, এটা হবে 2, এটা 2, সরি এটা 3 3 3 3। এখন এখানে জিজ্ঞেস করছে দেখো যে মুখ্য কর্ণ এটা আসলে কি। দেখো এখানে কিন্তু 2টা কর্ণ আমরা পাবো। এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স, বর্গাকার ম্যাট্রিক্স, তাহলে 2টা কর্ণ পাওয়া যাবে। এই যে এটা একটা কর্ণ, আবার একইভাবে এই বরাবর আরেকটা কর্ণ পাবো। আচ্ছা একটু দেখো আরেকটা কর্ণ পাবো আমরা,
এই যে এটা হলো আর একটা কর্ণ। তো এর ভিতরে মুখ্য কর্ণ কি? মুখ্য কর্ণে কি বলছে এখানে, যে কোনো বর্গ ম্যাট্রিক্সের আই ইকুয়াল টু যে ভুক্তিগুলো বরাবর কর্ণকে প্রথম সারি এবং প্রথম কর্মের সাধারণ ভুক্তি বরাবর কর্ণ মুখ্য কর্ণ বলা হয়। অর্থাৎ যে ভুক্তিগুলোর ক্ষেত্রে আই আর জে এর মান সমান তাকে মুখ্য কর্ণ বলা হবে। দেখো প্রথমে যদি আমরা এটা কনসিডার করি, এই ভুক্তির ক্ষেত্রে আই এর মান 1, জে এর মান 3, না এটা তো সমান না। আবার এটার ক্ষেত্রে হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে আবার হচ্ছে না, এটা 3 আর 1 আই জে সমান না। কিন্তু যদি তুমি এই কর্ণটা বিবেচনা করো তাহলে দেখবা প্রত্যেকটার ক্ষেত্রে আই আর জে এর মান সমান। এটা 1 1, 2 2, 3 3। তার মানে কি মুখ্য কর্ণ কোনটা? এই যে এটা হচ্ছে মুখ্য কর্ণ, এটা হচ্ছে মুখ্য কর্ণ। ঠিক আছে, মুখ্য কর্ণ কি এটা বুঝতে পারলা? অর্থাৎ যে কর্ণ বরাবর আই আর জে এর মান ভুক্তিগুলোর আই জে এর মান সমান থাকে, এটা হলো মুখ্য কর্ণ। আচ্ছা, এরপরে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? তাহলে দেখো, একটা আমরা নর্মালি কি জানি যে কোনো একটা যদি বর্গ নিই আমরা, এটা একটা আয়ত, তো এই আয়তের একটা কর্ণ থাকে। কর্ণটা কোনটা? দুইটা কর্ণ থাকবে, এটা একটা আর হচ্ছে এটা একটা, দুইটা কর্ণ থাকবে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধুমাত্র বর্গেরও কিন্তু কর্ণ আছে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে মানে যদি আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ সম্ভব না, শুধু বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই কর্ণ সম্ভব। কেন সম্ভব না আমরা একটু দেখব, যে আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণ কেন সম্ভব না? কর্ণ তো হওয়া উচিত ছিল, তাই না? এখন আমরা এটা দেখব যে আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কেন কর্ণ সম্ভব না, কর্ণ শুধু বর্গাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রেই সম্ভব। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি যে আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কেন সম্ভব না। ধরো একটা ম্যাট্রিক্স এ আমি নিলাম, তো এটার সারির সংখ্যা দিলাম হচ্ছে, আপ ডাউন করতে হবে কারণ আয়তাকার ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা সমান না। আমি লিখি এক্স ওয়াই জেড ডাব্লু ভি, 1 2 3 4 5। এরপরে আর একটা নিই, সেটা হচ্ছে 7 8 9 10 11। এখন দেখো এই ম্যাট্রিক্সের দুইটা কর্ণ হওয়া উচিত। আচ্ছা, একটা কর্ণ যাবে ঠিক কীভাবে? এই যে এইভাবে। দেখো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আসলে এই কর্ণের ভিতরে কোন কোন উপাদান পড়ে? হ্যাঁ, এক্স পড়তেছে আর ওয়াই পড়তেছে। এই 10 কিন্তু এই কর্ণের ভিতরে পড়তেছে না, এই 13 কর্ণের ভিতরে পড়তেছে না, অর্থাৎ একদম সুন্দরভাবে একটা কর্ণ গঠন করে না। কিন্তু এটা যদি একটা বর্গ ম্যাট্রিক্স হতো, ধরো এই আমি এটাকে মিশিয়ে দিলাম, আর তার ক্ষেত্রে কিন্তু কর্ণ হচ্ছে না। সমস্যাটা কি? সবগুলো উপাদান এই যে সমানভাবে নেওয়া যাচ্ছে না, সম্ভব না। তাহলে যদি এটাকে মিশিয়ে দেই, এটাও মিশালাম। এখন দেখো এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এই বর্গ ম্যাট্রিক্সে যদি তুমি একটা কর্ণ নাও, দেখো এই কর্ণের ভিতরে একদম সমানভাবে এই তিনটা ভুক্তিগুলো করে যাবে, অর্থাৎ এক্স 2 এবং 9। তার মানে বর্গাকার ম্যাট্রিক্সেরই কর্ণ সম্ভব, আয়তাকার ম্যাট্রিক্সের কর্ণ সম্ভব না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন এখানে যে কোশ্চেনটা বলছে যে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে, সংজ্ঞাটা আমাদের জানতে হবে। যে প্রথমে তাকে কি হতে হবে? কর্ণ ম্যাট্রিক্স হতে হলে বর্গ ম্যাট্রিক্স হতেই হবে। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের যেসব ভুক্তি মুখ্য কর্ণে অবস্থিত নয় তাদের প্রত্যেকে শূন্য হলে সে বর্গ ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ মুখ্য কর্ণে অবস্থিত নয়, তাদের প্রত্যেককে কি হতে হবে? তাদের প্রত্যেককে হতে হবে শূন্য, তবেই কিনা এটা একটা বর্গ ম্যাট্রিক্স হবে। তার মানে বর্গ ম্যাট্রিক্সের যদি একটা এক্সাম্পল দেখতে চাই, কর্ণ ম্যাট্রিক্সের এ ইকুয়াল টু, দেখো মুখ্য কর্ণ কি? 1, আচ্ছা 0 0, এটা দিলাম 0, এটা বি, এটা হচ্ছে 0, এটা 0 0 ডি। এখানে মুখ্য কর্ণ কোনটা? এই যে এটা হচ্ছে মুখ্য কর্ণ, কারণ এখানে আই আর জের মান সমান। এই মুখ্য কর্ণ বাদ দিয়ে যতগুলো উপাদান আছে এখানে খেয়াল করো, সবগুলো উপাদানই শূন্য। আমাদের তো এটাই জানতে চাইছে, এটাই তো বলছে যে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত বাকি যে ভুক্তিগুলো আছে তারা শূন্য, সকলে শূন্য, তখন ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্স এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, কারণ এটার মুখ্য কর্ণ বাদ দিয়ে বাকি সকল ভুক্তিগুলো শূন্য। এখানে বলছে স্কেলার ম্যাট্রিক্স, দেখো স্কেলার ম্যাট্রিক্স সেম জিনিসই, এটাও মুখ্য কর্ণ বাদ দিয়ে সকল ভুক্তি সমান হতে হবে। মুখ্য কর্ণ বাদ দিয়ে কী হতে হবে? সকল ভুক্তি শূন্য হতে হবে। কারণ কি বলছে যে যে কর্ণ ম্যাট্রিক্সের, তো কর্ণ ম্যাট্রিক্সের সত্য কি? সত্য হচ্ছে মুখ্য কর্ণ ব্যতীত বাকি সকল উপাদান শূন্য হবে। আচ্ছা, এখানে নতুন করে একটা এক্সটেনশন যুক্ত করছে যে এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো আগে কি ছিল? আগে ছিল, দেখো এখানে আমরা ইচ্ছা মতো নিছিলাম, একটা 1 ছিল, একটা বি ছিল, একটা ডি ছিল।
কিন্তু এবার আর ইচ্ছা মতো হতে পারবে না। এই বাকি মানে এটা কি ছিল, এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি, এই বাকি ভুক্তিগুলো তো শূন্য হতেই হবে, এটা ঠিক আছে, এবং এই মুখ্য কর্ণের ভুক্তিগুলো এই সবগুলোকে সেম হতে হবে। যদি তারা হয় ওয়ান তাহলে সবগুলোই ওয়ান হবে, আর যদি তারা অন্য কিছু হতে চায় যেমন বি তাহলে সবগুলোই বি হতে হবে, যদি সি হতে চায় তাহলে সবগুলোই সি হতে হবে, এরকম বিষয়। তাহলে এটাকে যদি আমরা এক্সাম্পলের সাহায্যে দেখি, এটাকে যদি এক্সাম্পলের সাহায্যে দেখি যে এ একটা ম্যাট্রিক্স, এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হবে যদি এ এ এ, আমি সবগুলো এ দিলাম, আর বাকি সবগুলো কী হবে, অবশ্যই শূন্য হতে হবে, বাকি সব উপাদান অবশ্যই শূন্য হতে হবে। এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, আরও একটা স্কেলার ম্যাট্রিক্স নিতে পারি। এখানে ধরো এ না থেকে এখানে 5 থাকলো, 5 5 5 0 0 0 0 0 0, এটাও একটা স্কেলার ম্যাট্রিক্স, কারণ এটার মুখ্য কর্ণ ব্যতীত সকল ভুক্তি শূন্য এবং মুখ্য কর্ণের উপাদানগুলো সবগুলো সেম, সবগুলোই 5, এখানে সবগুলোই এ, তাহলে এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, এর পরবর্তী ডেফিনেশন হচ্ছে যে অভেদক ম্যাট্রিক্স কাকে বলে। এটাও একই জিনিস, দেখো যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিসমূহ এক, তাহলে একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে তার সকল ভুক্তি অর্থাৎ মুখ্য কর্ণে অবস্থিত সকল ভুক্তিকে এক হতে হবে, ওয়ান হতে হবে, এবং অবশিষ্ট সকল ভুক্তি শূন্য হতে হবে, তাকে অভেদক ম্যাট্রিক্স বলা হবে। এবং তাতে যদি এন পর্যায় বিশিষ্ট অভেদক ম্যাট্রিক্সকে আইএন দ্বারা প্রকাশ করা হয়, মানে বিষয়টা কি, অভেদক ম্যাট্রিক্সকে আই দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমি একটা আই দ্বারা প্রকাশ করলাম। এখন এই ম্যাট্রিক্সের এখানে কি বলছে, অভেদক ম্যাট্রিক্স মানে হলো তার মুখ্য কর্ণের সকল ভুক্তি কত হতে হবে, ওয়ান হতে হবে, ঠিক আছে, আর এটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, 1 1 1, আর বাকি ভুক্তিগুলো শূন্য, বাকি ভুক্তিগুলো শূন্য হতে হবে, তাহলে এটা একটা অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা বলো তো এই অভেদক ম্যাট্রিক্সের ক্রম কত? হ্যাঁ, এটাকে আমি আয় ধরলাম, ক্রম হচ্ছে সারির সংখ্যাও 3টা, কলামের সংখ্যাও 3টা। এখানে প্রথমেই দেখো বলছে কি যে বর্গ ম্যাট্রিক্সের, তার মানে অভেদক ম্যাট্রিক্স অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হবে। বর্গ ম্যাট্রিক্স মানে কি, তার কলামের সংখ্যা আর সারির সংখ্যা সমান, তাই এটা সব সময় হবে। 3x3 না লিখে এটাকে আমরা এভাবে লিখতে পারি, 3/3 না লিখে I3 লিখতে পারি, কারণ এটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। একইভাবে এটাকে লিখতে পারতেছি I3। যদি বলে যে I4 নির্ণয় করো, অভেদক ম্যাট্রিক্স 4 ক্রমের I4 নির্ণয় করো, এটা কীভাবে, একই 1, আচ্ছা 1 0 0 0, এরপরে 0 1 0 0 0 0 1 0 0 0 0 1। হ্যাঁ, এটা কিন্তু একটা, এটাকে I4 দ্বারা প্রকাশ করবে, কারণ দেখো এই অভেদক ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সকল ভুক্তি একই, ওয়ান, এবং একই এবং ওয়ান হতে হবে। এটা কিন্তু একই সাথে একটা স্কেলার ম্যাট্রিক্সও বটে, তার মানে আর বাকি ভুক্তিগুলো সবগুলো শূন্য। এবং দেখো এখানে কলামের সংখ্যা আছে কয়টা, সারির সংখ্যা আছে 4টা, কলামের সংখ্যা আছে 4টা, তাই এটা কি I4। ওকে, এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। এরপরে বলছে শূন্য ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্স দেখে আমাদের মাথায় আসতে পারে একটু, আচ্ছা একটু প্রবলেম হচ্ছে। এখন আমরা দেখব শূন্য ম্যাট্রিক্স কাকে বলে। তো যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। আচ্ছা, শূন্য ম্যাট্রিক্সের কিছুই না, এটা হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স যার সকল ভুক্তি শূন্য হতে হবে, 0 0 0 0 0 0, এটা একটা শূন্য ম্যাট্রিক্স। A = 0, এটাও একটা শূন্য ম্যাট্রিক্স। A = 0 0, এটাও একটা শূন্য ম্যাট্রিক্স। এরপরে A ইকুয়াল ইচ্ছা মতো সকল ভুক্তি শুধু শূন্য হলেই হবে, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। এর পরবর্তীতে ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে। এই ত্রিভুজাকার ম্যাট্রিক্সটাকেও অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স আগে হতেই হবে। তো বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের নিচের অথবা উপরে দুটাই হতে পারে, প্রধান কর্ণ যেটা সেটাকে আমাদের চিহ্নিত করতে হবে, ভুক্তিগুলো শূন্য, তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। ত্রিভুজাকার ম্যাট্রিক্স দুই ধরনের, একটা ঊর্ধ্ব ত্রিভুজাকার আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা কিছুই না, এক্সাম্পলের সাহায্যে আমরা দেখব যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে। এ একটা ম্যাট্রিক্স,
তো এটাকে অবশ্যই একটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ধরো এটা 1 2 3 4 5 6 0 0 0। দেখো এখানে প্রধান কর্ণ কোনটা, এই যে এটা, এই প্রধান কর্ণের নিচের উপাদানগুলোকে সবগুলো শূন্য হতে হবে, হয়েছে। তাহলে এটা কি ত্রিভুজ, এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ত্রিভুজ। এই ত্রিভুজাকার ম্যাট্রিক্স কয় ধরনের, দুই ধরনের। এটা কিন্তু একটা, দেখো এই নিচের শূন্যটাকে যদি আমরা বাদ দেই তাহলে এই মুখ্য কর্ণ থেকে শুরু করে এই উপরের অংশটুকু মিলে একটা ত্রিভুজের মতো দেখা যায়, তাই এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি হবে, এটাকে বি দ্বারা চিহ্নিত করলাম। মুখ্য কর্ণ 1 2 3, এরপরে উপরে এটা শূন্য হবে, তাহলে এটাও শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য, আর এখানে ইচ্ছা মতো মান দাও 4 5 6। হ্যাঁ, এটা কিন্তু নিম্ন ত্রিভুজাকার ত্রিভুজ। তাহলে এটা কি হবে, নিম্ন। কারণ দেখো এই যে প্রধান যে কর্ণটা আছে, এই প্রধান কর্ণ সহ নিচে, এই প্রধান কর্ণ ছাড়া উপরের বাকি অংশগুলো শূন্য, তাই এটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আর কিছু এক্সাম্পল আছে, এগুলো আমাদের জানতে হবে, কিছু ম্যাট্রিক্সের প্রকারভেদ আছে। এখন বলছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স কাকে বলে। তিনটা ওয়ার্ড দেওয়া আছে, একটা ট্রান্সপোজ, একটা রূপান্তরিত, আর একটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। তিনটা একটু জানা জরুরি অ্যাডমিশন টেস্টের জন্য, কিন্তু আপাতত ট্রান্সপোজটা মনে রাখবা। যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ এটা একটা প্রসেস, এটাকে মানে এটা আসলে কি, এটা আমরা এখনই দেখব। ধরো এই একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের যে উপাদান, এগুলোকে আমরা আগে লিখি ইচ্ছা মতো। এই একটা ম্যাট্রিক্স, এটার উপাদান দেওয়া আছে এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লু 1 2 3। তো এটা একটা ম্যাট্রিক্স। এখন আমাদেরকে মানে নির্ণয় করতে বলবে যে এটি, অর্থাৎ এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটা কত হবে, বা এটাকে এইভাবে লিখতে পারে যে এ প্রাইম এটা সমান কত। এটা কিভাবে আমরা করব, ট্রান্সপোজ ম্যাট্রিক্সের অর্থ হচ্ছে যেই ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের, যেমন আমাদের এ একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সের একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটি। এই এ ট্রান্সপোজ মানে কি, তাহলে এখানে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এটি, কিন্তু এই এটি মানে কি, এটা কি বোঝায়, মানে হলো এ ম্যাট্রিক্সটার সারিকে কলামে রূপান্তরিত এবং কলামকে সারিতে রূপান্তরিত করে নতুন যে ম্যাট্রিক্স পাই, সেই ম্যাট্রিক্সটাই হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তার মানে এ তো আমরা দেখতে পাচ্ছি। এখন যদি কোশ্চেন করে যে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, এটা নির্ণয় করো, কীভাবে নির্ণয় করবা, দেখো আমি বলি। প্রথমে এটা যে সারিটা আছে, এই যে একটা প্রথম সারি, আমরা এই প্রথম সারিটাকে এই বরাবর একটা কলাম আকারে লিখব, এই বরাবর একটা কলাম আকারে লিখব। তাহলে কি পাবো, এক্স ওয়াই জেড। এরপর একইভাবে দ্বিতীয় যে সারিটা আছে সেটাকে আমরা এখানে দ্বিতীয় কলামে রূপান্তরিত করব, দ্বিতীয় কলাম বরাবর রূপান্তরিত করব। তাহলে এটা কি পাবো, এটা পাবো হচ্ছে ইউ ভি ডব্লু। এরপরে দেখো তৃতীয় আরেকটা সারি আছে, এই সারিটাকে যদি আমি কলামে রূপান্তরিত করি, এই বরাবর যদি কলামে রূপান্তরিত করি, তাহলে কি পাবো, এটা পাবো হলো হচ্ছে 1 2 3। হ্যাঁ, এটাই হচ্ছে এটি, অর্থাৎ এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স এইটা, আর এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হচ্ছে এটা। অর্থাৎ আমি এই সারিকে কলামে রূপান্তরিত করছি, জাস্ট দেখো প্রত্যেকটা সারিকে আমি কিন্তু কলামে রূপান্তরিত করছি। এখন অটোমেটিক্যালি দেখো প্রত্যেকটা কলাম যেটা আছে এটা সারিতে রূপান্তরিত হবে। অর্থাৎ কি এক্স ইউ ওয়ান, এটা কলামে আছে, দেখো এটা আমাদের সারিতে পরিণত হচ্ছে এক্স ইউ ওয়ান, সারিতে রূপান্তরিত হয়েছে। এটাই জাস্ট আমাদের। এখন এখান থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এখানে দেখো 4টা বৈশিষ্ট্য আছে, 1 2 3। আচ্ছা, 3টা বৈশিষ্ট্য। এই 3টা বৈশিষ্ট্য থেকে এই 3টা আমাদের ভালোভাবে জানতে হবে। এটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে। আচ্ছা, এটা কি, প্রথমে আমি একটু বলে দিই, এগুলো আমরা বিস্তারিত শিখবো পরবর্তীতে ম্যাথ শেখার পর।
দেখো এ একটা ম্যাট্রিক্স আছে, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, একবার করার পর আবার ট্রান্সপোজ করি, করলে আবার আগের ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে। অর্থাৎ সেম জিনিস। দেখো এটাকে যদি আমরা এ কে ট্রান্সপোজ করছি, এবার এটিকে যদি ট্রান্সপোজ করি তাহলে আবার ঠিক এই একই ম্যাট্রিক্সটাই পাবো। একইভাবে এই 2 নম্বর বৈশিষ্ট্য যেটা বলতেছে যে এ আর বি দুইটা ম্যাট্রিক্স যোগ করে সেটা ট্রান্সপোজ করলে আমরা যা পাবো, দুইটা ট্রান্সপোজ করার পর যোগ করলেও আমরা একই ম্যাট্রিক্সটাই পাবো। এ বি কি, এ আর বি দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার পর সেটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, যে ম্যাট্রিক্সটা পাবো, একইভাবে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজের সাথে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ করলেও সেই একই রেজাল্টই পাবো। এই 3টা অপশন, এগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত অবশ্যই দেখব। আচ্ছা, এখন কি প্রতিসম ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? এই জিনিসটা হচ্ছে, ধরো এ একটা ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্স একটা কিছু একটা আছে, ঠিক আছে, কিছু একটা আছে এখানে, আমরা এ ট্রান্সপোজ যদি করে দেই, এটি করার পরে ঠিক সেম ম্যাট্রিক্সটাই পেয়ে গেলাম, কোনোভাবে সেম ম্যাট্রিক্স। দেখো আগের ক্ষেত্রে কিন্তু আমরা সেম ম্যাট্রিক্স পাইনি। এই দুইটা ম্যাট্রিক্স কি সেম? ম্যাট্রিক্স সেম হওয়া মানে কি? আচ্ছা, মানে সদৃশ ভুক্তিগুলো সমান হবে। যেমন এখানে প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তি সেটা এক্স, এ ট্রান্সপোজের ভুক্তিটাও প্রথম সারির প্রথম কলামের ভুক্তি হচ্ছে এক্স, দুটো মিলে গেছে। বা প্রথম সারির দ্বিতীয় কলামের ভুক্তি, এটা হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলামের ভুক্তি, দুইটা কিন্তু সেম না, একটাতে আছে ওয়াই, একটাতে আছে ইউ। তার মানে এই ক্ষেত্রে আমরা এ নট ইকুয়াল টু এ ট্রান্সপোজ লিখতে পারি, অর্থাৎ এটা সমান না। তার মানে কি, এটা প্রতিসম? এটা প্রতিসম না। কিন্তু যদি কোনোভাবে দুইটা একদম দেখতে সেম হয়ে যেত, তখন কিন্তু আমরা বলতে পারতাম যে দুইটা আসলে সমান, তখন এরা এই দুটো ম্যাট্রিক্স কি প্রতিসম, এটি এবং এ ম্যাট্রিক্স, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স, এটা বলতে পারবো। তাহলে এটাই এখানে বলছে, দেখো যে একটি বর্গ ম্যাট্রিক্স এ এবং তার ট্রান্সপোজ এটি পরস্পর সমান হলে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই কমা জে কমা আইতম ভুক্তির পরস্পর সমান ও সমচিহ্নযুক্ত হতে হবে, অর্থাৎ ওই ভুক্তিগুলো সমান হতে হবে। অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর একটি সরলরেখা কল্পনা করলে তার উপর লম্ব বরাবর ভুক্তিসমূহ সমান হবে। এখন দেখো এটা একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এ একটা ম্যাট্রিক্স, আচ্ছা, আর এ ট্রান্সপোজ করে পাইছে হচ্ছে এটা। কিভাবে আমরা একটু দেখি এটা ঠিক আছে কিনা। দেখো এই ম্যাট্রিক্সের এই যে সারিটা আছে, এই সারিটাকে আমরা কি কলামে বসাবো। যদি কলামে বসাই তাহলে আমরা এই যে এটা পেয়ে যাই 1 2 3। একইভাবে দ্বিতীয় যে সারিটা আছে, এই দ্বিতীয় সারিটাকে আমরা দ্বিতীয় কলাম বরাবর বসালাম, একই জিনিস 2 4 2 6 4, এখানেও 2 6 4 আছে। এবার তৃতীয় যে সারিটা আছে 3 4 5, এটাকে আমরা ট্রান্সপোজ করার ক্ষেত্রে কলামে বসাবো, কলামে বসালাম, তাহলেও 3 4 5 সেম। এখন খেয়াল করো, এই সারিকে কলামে রূপান্তরিত করলাম, করার ফলে এখন মানে সদৃশ ভুক্তিগুলো কি সমান কিনা দেখো। এই ভুক্তি আর এই ভুক্তি সমান, দুটাই 1, এটা 2, এটাও 2, এটা 3, এটাও 3। একইভাবে এটা 2, এটা 2, এটা 3, এটাও 3, এটা 6, এটা 6, 4 4 4 5, সবগুলোই সমান। তাহলে আর কোনো কথা নেই। তার মানে এ ম্যাট্রিক্সও যা, একে ট্রান্সপোজ করার পরেও আমরা একই ম্যাট্রিক্সই পেয়ে যাচ্ছি। সুতরাং এ একটি প্রতিসম ম্যাট্রিক্স, তাই এ ম্যাট্রিক্সটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে, এটাই। এবার বিপ্রতিসম ম্যাট্রিক্সটা কি? এটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর প্রতিসম ম্যাট্রিক্সকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। এই ওয়ার্ডটা জানতে হবে। এমসিকিউ এর ক্ষেত্রে এই সিমেট্রিকটাও ব্যবহার করে, কখনো কখনো প্রতিসম। তাহলে স্কিউ সিমেট্রিক কি? সেম জিনিস, শুধু সামনে একটা কি মাইনাস চলে আসবে। যেমন দেখো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করে দিই, এই যে এটাকে ট্রান্সপোজ করে দিলাম, তাহলে কি সামনে থেকে একটা জাস্ট মাইনাস কমন নিলে এটা সেম হয়ে যায়। আচ্ছা, এটা আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি। একটা ম্যাট্রিক্স থেকে স্কেলার কমন নেওয়া যায়। ধরো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সে এরকম আছে যে এটা হলো কে ইন্টু A1, কে ইন্টু A2, কে ইন্টু A3, সরি A3 দিলাম, কে ইন্টু A4। এই ম্যাট্রিক্সের স্কেলার হচ্ছে কে একটা স্কেলার, একটা সংখ্যা। তাহলে এটাকে কমন নেওয়া যাবে, কারণ দেখো এ হচ্ছে সবগুলো উপাদানের সাথে আছে। তাই আমরা এ ইকুয়াল টু এভাবেও লিখতে পারি, কে ইন্টু A1, A2, A3, A4। এই কে হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার। আচ্ছা, একইভাবে ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে 1 2 3 4। তোমাকে যদি নির্ণয় করতে বলে 3 ইন্টু এ, এটা সমান কত হবে? তাহলে কোনো কথা নাই, 3 ইন্টু, এবার এর মান এখানে বসাও, 1 2
3 4। একইভাবে আমরা যেমন কে কমন নিছিলাম এখানে সকল সকল উপাদান থেকে কে কী করছিলাম, কে স্কেলারটা কমন নিছিলাম কারণ এটা সকল উপাদানের সাথেই ছিল। এবার কে এখানে বাইরে আছে অর্থাৎ 3 বাইরে আছে, এবার কি করব উল্টোটা সবগুলো উপাদানের সাথে গুণ করে দিয়ে দেবো। তাহলে যদি গুণ করে দেই তাহলে কি পাবো আমি, এখানে পাবো 3, এখানে পাবো 6, এখানে পাবো 9, এখানে 12। এটা হচ্ছে 3A ম্যাট্রিক্স। এটা ম্যাট্রিক্সের সাথে স্কেলার গুণন বলা হয়। আচ্ছা, এটা মিশিয়ে দিলাম, এটা লাগবে না, এগুলো আমরা পরে দেখব। তবে আপাতত এটা জানতে হবে, কারণ দেখো এটা আমরা দেখি একটু যে এ ম্যাট্রিক্স কী দেওয়া আছে। এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এটি আমরা নির্ণয় করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটা আসলে কী জিনিস। আমি দেখো একদম ধাপে ধাপে বলি। প্রথম যে সারিটা আছে এটাকে আমি এই বরাবর কলামে লিখব, এই বরাবর কলামে লিখব। যদি লিখি এখানে পাবো হচ্ছে 0, এখানে 1, এখানে পাবো -2। এরপর দ্বিতীয় যে সারি আছে সেটাকে যদি লিখি এখানে -1 0, এরপর হচ্ছে 3। এরপরে তৃতীয় যে কলামটা আছে 2 -3 0, এটাকে আমি এই বরাবর লিখব 2 -3 0, 2 -3 0। এখন খেয়াল করো এখান থেকে আমি মাইনাস যদি কমন নেই, এখানে মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কি লেখা যাবে 0 0, এটা 1, এটা হবে -2, এরপর এটা হবে -1, এটা 0, এটা হবে +3। আচ্ছা, মুছে দিলাম। এরপরে 2 -3, এরপরে 0। এখন খেয়াল করো এটা আমি কি নির্ণয় করলাম, এটা কিন্তু এ ট্রান্সপোজ, এটা কিন্তু এ ট্রান্সপোজ। আচ্ছা, এরপরে এ ম্যাট্রিক্সটা কী দেওয়া আছে ট্রান্সপোজ করার পরে এখানে আমাদের কোশ্চেনে কী ছিল, এই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এটা, এই ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এটা, তো এটাকে আমরা ট্রান্সপোজ করছি। ট্রান্সপোজ করার পর দেখো দুটা মিলে কিনা, দেখো 0 আর 0 মিলে না, -1 আর এখানে আছে 1 মিলতেছে না, মিললে তো প্রতিসম হতো। এখানে -2, এখানে 2 মিলতেছে না, এখানে -3, এখানে +3, এখানে -3, এখানে আবার আছে +3। কিন্তু যখন আমি মাইনাসটা কমন নিছি, কমন নেওয়ার পর কিন্তু সকল উপাদান মিলে গেছে। এখানে 0, এখানেও 0, এখানে 1, এখানে 1, এখানে -2, এখানেও -2, এখানে 3, এখানে 3, এটা 0, এটাও 0। তারপর দেখো বাকি সব অংশটুকুই মিলে গেছে। তার মানে আমি এখানে এটা লিখতে পারি না যেটা এই পুরো ম্যাট্রিক্সটা আসলে একটা এ ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া ছিল। তাহলে পরের লাইনে আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে এ টি ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইকুয়াল টু -এ, বা এটাকে এভাবে লিখতে পারো এ ইকুয়াল টু -এ ট্রান্সপোজ। এটাই হচ্ছে এই যে এই সত্যটা যদি মানে তখন আমরা এ ম্যাট্রিক্সকে বলতে পারবো, এ ম্যাট্রিক্সকে বলতে পারবো প্রতিসম ম্যাট্রিক্স। এখন আমাদের এখানে এ ম্যাট্রিক্স হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম না, এটা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্সটা বিপ্রতিসম ম্যাট্রিক্স এটা বলতে পারবো আমরা, কারণ এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর তাকে যদি মাইনাস দ্বারা গুণ দিয়ে দিই তাহলে ঠিক আবার ওই আগের ম্যাট্রিক্সটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এর পরবর্তীতে আছে উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স কী জিনিস? আচ্ছা, এটা দেখো যে কোনো একটা ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি ও কলামের ভুক্তি বাদ দিয়ে গঠিত ম্যাট্রিক্সের মূল ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে এ একটা ম্যাট্রিক্স আছে, আমি এখানে দুইটা সারি বিবেচনা করলাম, ধরো এটা আর এটা বাদ দিলাম, তাহলে এখানে কি কি পাওয়া যায়? এখানে পাওয়া যাচ্ছে 5, কমা দেওয়া যাবে না, 5 6, এরপরে হলো 8 9, 8 9। দেখো এইটাও একটা উপম্যাট্রিক্স, এটা কিন্তু একটা উপম্যাট্রিক্স। কার উপম্যাট্রিক্স? এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটার উপম্যাট্রিক্স। একইভাবে আমি যদি এই যে এই সারিটা আর এই কলাম বাদ দিয়ে দিই তাহলে কি পাবো? তাহলে একটা ম্যাট্রিক্স পাবো 1 2 4 5, এই যে 1 2 4 5, তাহলে এটাও একটা এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। একইভাবে তুমি যে কোনো সারি যে কোনো কলাম বাদ দিতে পারো, যেমন ধরো আমি এই মাঝের সারি আর মাঝের কলামটা বাদ দিয়ে দিলাম, এই মাঝের কলাম আর এই মাঝের সারিটা বাদ দিয়ে দিলাম, তাহলেও এখানে একটা ম্যাট্রিক্স পাওয়া যায়। সেটা কত? 1 3, এরপরে হলো 7 9। এইটাও একটা উপম্যাট্রিক্স। কার উপম্যাট্রিক্স? এই এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স, কারণ এ থেকে আমরা এটা পাইছি। আচ্ছা, এটা হচ্ছে উপম্যাট্রিক্সের কনসেপ্ট। এরপরে আছে সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে? ধরো কোনো একটা ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স হতে হবে অবশ্যই, কোনো একটা বর্গ ম্যাট্রিক্স এ আছে, এই এ কে যদি আমরা স্কোয়ার করে আবার এ ম্যাট্রিক্সটাই পেয়ে যাই,
অর্থাৎ সম ম্যাট্রিক্সটাই পেয়ে যায়, তখন তাকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। যেমন দেখো এখানে এ ম্যাট্রিক্স কী দেওয়া আছে, এ ম্যাট্রিক্স সমান দেওয়া আছে 1 0 0 1। তাহলে এর উপরে যদি স্কোয়ার করি, তার মানে এ আর এ যদি গুণ করি, গুণ করার ফলেও যদি আমরা এ ম্যাট্রিক্সটাই পাই যায়, অর্থাৎ সেম ম্যাট্রিক্সটাই পেলাম, সেটা হচ্ছে 1 0 0 1, তখন এই ম্যাট্রিক্সকে বলা হবে সমঘাতী ম্যাট্রিক্স। এখানে একটা বিষয় আছে, এই যে এ ক্রস এ, এটা কীভাবে করে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণন। এটা কি আমরা শিখছি? এটা আমরা এখনও শিখি নাই। তাহলে এই বিষয়টা আমরা এটা পরে দেখব, কিন্তু আপাতত জানলাম যে কোনো একটা ম্যাট্রিক্সের স্কোয়ার করার পরে, এই যে স্কোয়ার করার পরেও দেখো সেম ম্যাট্রিক্সটাই পেয়ে গেছে, তখন এটাকে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে। এবার অবেদঘাতী ম্যাট্রিক্স কি? এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি যদি এই ম্যাট্রিক্সের স্কোয়ার করার ফলে কোনো একটা অবেদক ম্যাট্রিক্স পাওয়া যায়, তখন তাকে অবেদক ম্যাট্রিক্স বলে। আর শূন্যঘাতী ম্যাট্রিক্স কি? কোনো একটা ম্যাট্রিক্স এ দেয়া আছে, এটাকে স্কোয়ার করার ফলে যদি শূন্য ম্যাট্রিক্স পাওয়া যায়, তখন এটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে। এরপরে আচ্ছা, এখানে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদটা শেষ। আমরা পরবর্তী ক্লাসে ম্যাট্রিক্সের যোগ, তারপর ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণন ইত্যাদি নিয়ে আলোচনা করব।